প্রেগনেন্সি কিট হাতে বসে আছে ধারা। কিটে দুটো দাগ স্পষ্ট। মাথাটা বেশি ফাঁকা ফাঁকা লাগছে তার। এখন কি করবে বুঝে উঠতে পারছে না। আবেগের তাড়নায় একটা ভুল করে ফেলেছে। ডান হাত দিয়ে মুখটি চেপে চাপা আর্তনাদ করতে লাগলো ধারা। চোখ থেকে পানি যেন থামতেই চাচ্ছে না। এত বড় কিভাবে ভুল করে ফেললো? বাবা মা জানলে জ্যান্ত কবর দিয়ে দেবে তাকে। একজন অবিবাহিত মেয়ে যদি হুট করেই প্রেগনেন্ট হয়ে যায়, ব্যাপারটা সমাজ কিংবা ধর্ম কোনো কিছুই মেনে নেবে না। সে তখন হয়ে যাবে কলঙ্কিনী। এখন কি করবে বুঝে উঠতে পারছে না ধারা। কয়েকদিন থেকেই মাথা ঘোরাচ্ছিল তার। বমি বমি ভাব হচ্ছিল। পিরিয়ড মিস হলে সন্দেহ হতে থাকে। ধারার সব থেকে ভালো বান্ধবী সারাকে ব্যাপারটা জানালে সে প্রেগনেন্সি কিট কিনে দেয় বলে টেস্ট করে দেখতে। এখন সেটাই করছিল ধারা। মনের ভয়টাই সত্য হলো। তার মাঝে একটা রক্ত মাংসের মানুষ বেড়ে উঠছে। দুহাতে মাথা চেপে ধরো ধারা। এখন কি করবে? হুট করেই মনে হলো তার দিগন্তকে একবার বললে হয়তো মন্দ হবে না। আর এমনিতেও ওকে জানানোটা এখন বেশি দরকার। তার একটি অংশ ধারার গর্বে বেড়ে উঠছে। এটা তো তাদের ভালোবাসার প্রতীক। আবেগের বশে হলেও তারা একে অপরকে ভালোবেসেই কাছে এসেছিল। চোখ মুছে উঠে দাঁড়ালো ধারা। বসে থাকলে হবে না, একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন ভেঙে পড়লে কিভাবে চলবে? এখনো তো অনেক পথ চড়া বাকি। না জানি কত পরীক্ষা বাকি হয়েছে তার জন্য। আর তাকে তো লড়তে হবে তার ভালোবাসার জন্য, নিজের জন্য, নিজের অনাগত সন্তানের জন্য। সকাল 9টা। ভার্সিটির বট গাছের নিচে বসে আছে ধারা। বিগত আধা ঘন্টা ধরে অপেক্ষা করছে দিগন্তের জন্য। অপেক্ষার প্রহর যেন তার পারই হতে চাচ্ছে না। এটা যেন তার জীবনের সব থেকে দীর্ঘ আধা ঘন্টা। মানুষ যখন নির্বিকার হয়ে বসে থাকে তখন অতীত বারবার চোখের সামনে হারা দেয়, যেমনটা হচ্ছে ধারার ক্ষেত্রে। ধারা তখন বাংলা বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্রী। এমনি একটা কুয়াশা ঢাকা সকালে ভার্সিটির গেটে দেখা হয়েছিল দিগন্তের সাথে। দিগন্ত তখন ভূগোলের তৃতীয় বর্ষের ছাত্র। হঠাৎ বাইকের ধাক্কায় অন্যমনস্ক ধারা খানিকটা ছিটকে পড়েছিল। এটা অবশ্য ধারার অন্যমনস্ক হয়ে চলার আর দিগন্তের বাইকের হাই স্পিডের কারণেই হয়েছিল। অনুশোচনার বশে তাড়াতাড়ি হেলমেট খুলে ছুটে গিয়েছিল দিগন্ত ধারার কাছে। ধারা তখন নিজের পায়ে ক্ষত সামলাতে ব্যস্ত ছিল। পায়ে কি ব্যথাটাই না পেয়েছিল। প্রথম দেখাতে সাদা কামিজ, গোলাপি ওড়না পরিহিত গোলগাল পুতুলের মতো দেখতে মেয়েটিকে মনে ধরেছিল দিগন্তের। কোমল গলায় তখন তাকে জিজ্ঞেস করে, বেশি ব্যথা লেগেছে? আম সরি, তাড়াতে ছিলাম, খেয়াল করিনি। মাথা তুলে সামনে হাঁটু গেড়ে থাকা ছেলেটাকে দেখে এক নজরে দেখে যাচ্ছিল ধারা। এত সুন্দর করেও কি কেউ কথা বলতে পারে? প্রথমে ভেবেছিল বেশ কড়া করে কটা কথা শুনিয়ে দেবে ধারা, কিন্তু দিগন্তের চোখের দিকে তাকাতেই কেমন যেন সব গবলেট হয়ে গিয়েছিল। এত কিসের জরুরি তলব তোমার? এই সাত সকালে দৌড়াতে দৌড়াতে আসতে হলো। জানোই তো, শীতের সকালে আমার ঘুম ভাঙতে চায় না। দিগন্তের হিনহিনে গলার কাট কাট কথা শুনে কল্পনার জগৎ থেকে বের হয় ধারা। হ্যাঁ, তার সামনে 2.5 বছর আগের দিগন্তই দাঁড়িয়ে আছে। কিন্তু আফসোস একটাই, এখনের দিগন্তর আর তখনের দিগন্তর মাঝে বেশ পার্থক্য। ধারা সেটা বুঝতে যে পারে না সেটা না, তবে এখনো সে দিগন্তকে পাগলের মতোই ভালোবাসে। ধারাকে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রুজোড়া একত্রিত করে টিটকারির স্বরেই বলল, আমাকে কি প্রথম দেখছো নাকি? এমন হা করে দেখার মতো রূপ গজিয়েছে নাকি? নিজের সন্তানের বাবাকে দেখছি। যে লোকটা কিনা 9 মাস পর একটা জলজ্যান্ত বাচ্চার বাবা হবে, তাকে হয়তো হা করে দেখাটা খারাপ কিছু না, তাই না? ধারা নির্লিপ্ত কণ্ঠের কথাটা শুনে দিগন্তের চোখগুলো বড় বড় হয়েছে। নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারছে না দিগন্ত। অনেকটা ভূত দেখার মতো ঘাবড়ে যায় সে। অস্পষ্ট স্বরে ধারাকে বলে, সকাল সকাল কি ফাজলামো করছো তুমি? পাগল টাগল হয়ে গেছো নাকি? আমি ফাজলামো করছি না দিগন্ত। আজ সকালেই এক করেছি। আমার মাথায় কিছুই আসছে না। অনেক বড় ভুল হয়ে গিয়েছে দিগন্ত।
এখন কি করব কিছু বুঝতে পারছি না আমি, তাই তোমায় ফোন করে এখানে আসতে বলেছি। কি আর করবো, অ্যাবর্শন ছাড়া আর কি উপায় আছে? আমরা কালকে ডক্টরের কাছে যাব। দিগন্তের নির্বিকার উত্তরে মাথায় বাজ পড়ে ধারার। কি বলবে, কথা হারিয়ে ফেলেছে সে। যতই হোক, বাচ্চারা তাদের দুজনেরই অংশ, তাদের ভালোবাসার নিশানি। দিগন্ত কোনো চিন্তা না করে কিভাবে বলে দিল সে বাচ্চাটিকে নষ্ট করে দেবে। দিগন্তের কথাটি শুনে অজান্তেই চোখ জোড়া ভিজে আসে ধারার। যদিও কেবল একটি ভ্রূণ তার গর্ভে আছে, কিন্তু সে তো মা। কিভাবে নিজের জানা সত্ত্বেও মেরে ফেলবে বাচ্চাটিকে? আর পাপ তো তারা করেছে, বাচ্চাটি তো নির্দোষ। অনেক কষ্টে ভাঙা গলায় বলে, দিগন্ত, কি বলছো তুমি? বাচ্চা নষ্ট করার কথা আমি ভাবতেও পারি না। ও আমাদের। ধারাবি প্র্যাকটিক্যাল। আমি তো জানতাম তুমি খুব প্র্যাকটিক্যাল একজন মানুষ। এখন ইমোশনাল ন্যাকামি করার সময় নয়। এখন আমি মাস্টার্স করছি, চাকরি পাইনি। এখন এই বাচ্চাটা রাখা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বুঝতে পারছো তুমি? আমাকে এখনই তোমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতে হবে। আমি বিয়ের জন্য প্রস্তুত নই ধারা। আমার ক্যারিয়ার আছে, ভবিষ্যৎ আছে। আর তুমি একটু ভেবে দেখো, তুমি কি রেডি এই বাচ্চার জন্য? আসলেই আমার উচিত ছিল ভাবা। তাহলে কাল সকালে আমরা ডক্টরের কাছে যাব, ওকে? দিগন্তের কথা শুনে স্মিত হেসে ধারা বলে, আমার তোমাকে নিয়ে ভাবা উচিত ছিল দিক। আবেগের বশে নিজের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কি ভুলটাই না করে ফেলেছি আমি। ইস, তখন যদি একটু ভাবতাম আমি। ধারা, ব্যাপার না, তোমার এই বাচ্চাকে নিয়ে ভাবতে হবে না। আসি। বলেই ধারার সামনে পা বাড়ায়। পেছনে ফিরে দিগন্তের অনুতাপে ঘেরা মুখটা একবার দেখার ইচ্ছে হলেও নিজেকে সংযত করে। সামনে তার অনেক চলা বাকি। এখন পেছনে তাকালে হয়তো আবার দুর্বল হয়ে পড়বে। চোখের পানি অঝরেই পড়ছে। কি ভুলটাই না করেছে সে। রাস্তায় হাঁটছে ধারা, শরীর যেন চলতেই চাচ্ছে না ধারার। শরীর ছেড়ে দিয়েছে, মাথাটা ঘুরছে, বমিও পাচ্ছে। রোদটা বেশ চড়া হয়ে উঠেছে বেলা বাড়ার সাথে সাথে। শরীরটা গুড়িয়ে আসছে। হঠাৎ বেশ বমি আসায় রাস্তার ধারেই গড়গড় করে বমি করলো ধারা। যাকে বিশ্বাস করেছিল সে, আজ বিশ্বাসটাকেও এত নিষ্ঠুরের মতো ভেঙে দিল। এটা যেন মেনে নিতেই পারছে না ধারা। রাস্তার ধারে একটা পানির বোতল কিনে সেটা দিয়ে মুখটা ধুয়ে নিল ধারা। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটাকে নিয়ে রাস্তা পার হতে নিলেই চোখ দুটো ঝাপসা হয়ে যায়। সামনে যেন অন্ধকার ছেয়ে আসে। গাড়ির হর্ন কানে আসছে। পাশে তাকাতেই দেখে খুব স্পিডে একটি গাড়ি এগিয়ে আসছে। ধারার পা থেমে গেল। হয়তো এটাই তার পরিণতি। এই ভালো বাবা মার মুখে কালি মাখার থেকে এই পরিণতিটাকে মাথা পেতে নেওয়াটা হয়তো ঢের ভালো। চোখ দুটো বন্ধ হয়ে এলো ধারার। তলিয়ে যাচ্ছে সে অন্ধকারের কোঠরে। বিকেল 5টা। ধারার যখন চোখ খুলে তখন সে সাদা বিছানায় নিজেকে আবিষ্কার করে। সে মরেনি, এখনো বেঁচে আছে। সমাজের নিম্নজীব হয়ে সারাটা জীবন অতিবাহিত করার জন্য সে বেঁচে আছে। পর মুহূর্তেই নিজের কাজে নিজের ওপরেই রাগ ওঠে ধারার। কি করছিল সে? একে এক পাপ করেছে, এখন আরো বড় পাপ করতে যাচ্ছিল। অজান্তেই পেটে হাত চলে গেল তার। সমস্যা নেই, বেঁচে আছে, কোনো ক্ষতি হয়নি। কারুর কড়া কণ্ঠ কানে এলে পাশে ফিরে তাকায় ধারা। পাশের ব্যক্তিটিকে দেখে অটোমেটিক গলা শুকিয়ে যায় তার। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কপাল খারাপ থাকলে যা হয়। পাশে থাকা ব্যক্তিটিকে দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগে ধারার। কিছু বলতে যাবে তার আগেই লোকটা তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আকাম কুকাম করে পেট ফুলি রাস্তায় মরতে যাওয়াটা কি এখন তোদের ট্রেন্ড হয়ে গেছে? ভাগ্যিস কাকতালীয়ভাবে গাড়িটা আমার ছিল। তুই বেছে বেছে আমার গাড়ির সামনে মরতে গিয়েছিলে। তা মরার সিদ্ধান্ত কি জন্য নিয়েছিস? এর বাবা অস্বীকার করেছে নাকি জানিস না এই জিনিসের বাবাকে? সমস্যা নেই, একটু পর মামা মামি এসে নিজের হাতেই তোকে মেরে ফেলবে। লোকটার কথার চিরি যে কোনো মানুষের মানুষের মেজাজ খারাপ করে দেবার জন্য যথেষ্ট। রাগে লজ্জায় মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করতে হবে ধারার। লোকটি আর কেউ নয়, তার ফুফাতো ভাই অনল। অনলকে কখনোই ধারার খুব একটা ভালো লাগে না। লোকটাকে নিতান্তই খচ্চর লাগে। এই লোকটি নাকি পেশায় ডাক্তার।
কিন্তু ধারার মাথায় একটা কথা আসেই না, এত ধারালো মিশ্রিত কথা শোনার পর কোন পেশেন্ট আসে তার কাছে? তুমি কি বাবা মাকে জানিয়ে দিয়েছো? না জানানোর কোনো কারণ তো আমি খুঁজেই পাইনি। তারা অন দ্য ওয়ে। তবে তোমার কুকর্মের কথা আমি জানাইনি। মামা শুনলে আবার আইসিইউতে অ্যাডমিট হবেন, তাই ফোনে এত বড় শকিং নিউজটা দিইনি। নির্বিকার ভঙ্গিতেই কথাগুলো বলে দিল অনর। মোট কথা তার কিছুই যায় আসে না। মামাতো বোন বলে যেটুকু না করে নয় সেটুকুই করেছে সে। ধারার বুকটা রীতিমতো ধুকপুক করছে। ব্যাপারটা চাইলেও সে লুকোতে পারবে না বাবা মার কাছ থেকে। অনল না হয় এখন কিছু বলেনি, কিন্তু তার তারা হাসপাতালে আসলেই তো সব জেনে যাবে। উফ, মাথাটায় কিছুই ঢুকছে না। বাবার রাগ সম্পর্কে ভালোই ধারণা আছে ধারার। ধারার বাবা সেলিম সাহেব খুব কড়া একজন মানুষ। তার কাছে নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছুই নয়। দু হাত দিয়ে মুখ ঢেকে অঝরে কাঁদতে থাকে সে। যে ভালোবাসার প্রমাণ দিতে এত বড় ভুল করল, সেই ভালোবাসা আজ তাকে অস্বীকার করছে, তাকে ইমোশনাল ফুল বলছে। দিগন্তের কথাটা কি মেনে নিলে ঠিক হতো? অ্যাবর্শন করালে কি এইসব ঝামেলা থেকে মুক্তি পাবে ধারা? দ্বিধার একটা সাগরের মাঝে সাঁতার কাটছে ধারা। কি করবে কিছুতেই যেন বুঝে উঠতে পারছে না। এখন ন্যাকা কান্না কেঁদে কেঁদে কী হবে? যা কুকুম করার তত করেই ফেলেছিস। এখন কেঁদে ভাসলে কিছুই হবে না। এই কান্নাটা আগে কাটলে কাছে দিত। অনলের ঠেস মারা কথায় ধারার আরও কান্না পাচ্ছে। নাক টানতে টানতে কান্না মিশ্রিত গলায় বলে, তুমি এমন খচ্চর কেন অনল ভাই? মানুষ তো সান্ত্বনাও দিতে পারে নাকি? এসব শান্তর মতো ফাও কাজ আমার দ্বারা কোনো জন্মে হয়নি, হবেও না। এখন ফ্যাচ ফ্যাচানে থামা, নয়তো একটা থাপ্পড় মেরে সব কান্না বের করে দেব। অনলের ধমকে একেবারেই চুপ হয়ে গেল ধারা। নিঃশব্দে চোখ থেকে পানি পড়ে যাচ্ছে ধারার। অনলের কেন যেন এই কান্না নামক জিনিসটা সহ্য হয় না। বিরক্তি প্রকাশক শব্দ করেই রুম থেকে বেরিয়ে গেল সে। ধারা তখনও ভবিষ্যতের অপরিণতি ভেবে কেঁদেই যাচ্ছে। রুম থেকে বের হতেই ধারার বাবা সেলিম সাহেব, মা সুরায়া বেগম এবং নিজের মা সুভাষিনী বেগমের সাথে সামনাসামনি হয় অনলের। তারা বেশ হন্তদন্ত হয়ে হাসপাতালে পৌঁছেছেন। মেয়ের এমন অ্যাক্সিডেন্টের কথা শুনে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন সেলিম সাহেব এবং সুরাইয়া বেগম। তাই বড় বোন সুভাষিনী বেগমকেও ডেকে এনেছেন তারা। সুভাষিনী বেগম অনলের মা। অনল অবশ্য তাকে এই ব্যাপারটা একদমই জানায়নি। শুধু শুধু মাকে চিন্তায় ফেলতে চায়নি সে। অনলকে দেখে সেলিম সাহেবের প্রথম প্রশ্ন থাকে। না মামু, কিছু হয়নি। অনল কিছু বলার আগেই একটি নার্স রিপোর্টের একটা ফাইল নিয়ে অনলের সামনে দাঁড়ায়। অনল তার দিকে তাকাতেই সে বলে, মিস ধারার রিপোর্ট চলে এসেছে। তিনি চাইলে আগামী 2 সপ্তাহের মধ্যে অ্যাবর্শন করাতে পারবেন, কিন্তু স্যার কমপ্লিকেশন আছে। আপনাকে ডক্টর মাহিয়ার সাথে কথা বলতে হবে। হুট করে নার্সের এমন কথা শুনে বেশ অবাক হয়ে যান সেলিম সাহেব। উত্তরের অপেক্ষায় অনলের মুখপানে তাকিয়ে থাকেন তিনি। অনল বেশ অপ্রস্তুতকর অবস্থায় পড়ে যায়। সে এভাবে এই নিউজটা মোটেই জানাতে চায়নি মামু মামিমাকে। আসলে এই রিপোর্টটা খানিকক্ষণ আগেই করতে পাঠিয়েছিল সে। ভেবেছিল এই রিপোর্টটা হাতে পেলে মামু মামিমাকে ধীরে সুস্থে জানাবে। কিন্তু কোথায় কি, ধুমধাম করে সিনেমার মতো তারা ব্যাপারটা জেনে গেল। দীর্ঘশ্বাস ফেলে অনল বলে, মামু কিছু কথা বলবো, ঠান্ডা মাথায় শুনবেন। কেবিনে হাঁটুতে মুখ গুজে কেঁদেই যাচ্ছে ধারা। নিজের বোকামির ওপর নিজের রাগ উঠছে, আবার পর মুহূর্তেই নিজেকে বড্ড বেশি অসহায় মনে হচ্ছে তার। মনে হচ্ছে অথই জলে সাঁতার না পারা অবস্থাতেই পড়ে গেছে। হাঁসফাঁস হচ্ছে কিন্তু কুল পাচ্ছে না। বাবা মা আসলো বলে অনল তো তাদের সব বলে দেবে, তখন কি হবে? এসব চিন্তায় মগ্ন ছিল। ঠিক তখনই কেউ এসে অতর্কিতে তার চুলের মুঠি টেনে সজোরে গালে চর বসিয়ে দেয়। অবাক নয়নে তাকাতেই দেখে সামনে তার বাবা মা দাঁড়িয়ে আছে। তাদের চোখের অশ্রু প্রমাণ দিচ্ছে আজ কতটা ছোট হয়ে গেছেন তারা। ধারা কিছু বুঝে ওঠার আগেই আবারও আরেক গালে চর বসিয়ে দেন সুরাইয়া বেগম। গলা চেপে কান্না মিশ্রিত গলায় বলেন, হওয়ার সময় মেরে ফেললে আজ এই দিনটা দেখতে হতো না। তুই আজকে মরে যেতে পারলি না। আমাদের ভালোবাসার এমন ফল দিলি তুই। কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছি আমি।
কত গর্ব করতাম আমি তোকে নিয়েছি। বলেই এলোপাথারি মারতে থাকে ধারাকে। অবস্থা খারাপ দেখে সুভাষিনী বেগম এগিয়ে যান। সুরাইয়া বেগমকে কোনো মতে আটকে রেখে বলে, সুরাইয়া এত বড় মেয়ের গায়ে কি কেউ হাত তুলে নাকি? শান্ত হও তুমি। সুরাইয়া বেগম তাকে জড়িয়ে ধরে বিলাপ করতে থাকেন। ওকে অবিবাহিত মেয়ে, সমাজ না জানি কি বলবে মেয়েটাকে নিয়ে। এসব চিন্তা মাথায় আসতেই আরো হু হু করে কেঁদে ওঠেন তিনি। সেলিম সাহেব যেন পাথর হয়ে গেছেন। নিজের মেয়ে এমন একটা কাজ করবে এই জন্য কল্পনার বাহিরে। পা তার কাঁপছে। রাত ৮টা। বসার রুমে চিন্তিত মুখ নিয়ে বসে আছেন সেলিম সাহেব। তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। সুরাইয়া বেগম আঁচড়ে মুখ গুজে কাছেন। অনল, আমরা এই সপ্তাহের মধ্যেই অ্যাবর্শন করব। সুরাইয়া অ্যাবর্শন করলে কি এই দাগ মুছে ফেলা সম্ভব? সুভাষিনী বেগম চিন্তিত গলায় কথাটা বলে ওঠে। তার কথা উপেক্ষা করেই সুরাইয়া বেগম বলেন, আচ্ছা আপা, আপনার মেয়ে হলে কি করতেন বলুন তো? আমার মেয়ের ভবিষ্যৎ পড়ে আছে, এই বাচ্চাটা রাখলে তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মামি, অ্যাবর্শন করলে এমনও হতে পারে ধারার কোনোদিন মা হতে পারবে না। কিছু কমপ্লিকেশন আছে। আমি আমার কলিগ গাইনোকোলজিস্টের সাথে কথা বলেছি, ওই কথাটা বলল। এখন আপনাদের ডিসিশন। অনলের এমন কথায় সেলিম সাহেব যেন আরো ভেঙে পড়েন। সুরাইয়া বেগম তবুও অটল গলায় বলেন, তুমি তবুও ব্যবস্থা করো বাবা। নিজের মায়ের মুখে এমন কথা শুনে বুকে কামড় লাগে ধারার। বাচ্চা নষ্টই যদি করতে হয় তবে তো দিগন্তের কথাই সে রাজি হয়ে যেত। তার ভুলের শাস্তি এই মাসুম কেন পাবে? দৌড়ে যেয়ে মায়ের কাছে আসছে ধারা। আকুতির স্বরে বলে, মা, আমার বাচ্চাটাকে মেরো না মা। ওর কি দোষ বলো? এমন নিষ্ঠুর হয়েও না মা। ধারার অঝরে আকুতি করে কাঁদছে। এই কান্না পাথরের মন গলিয়ে দিতে পারে, কিন্তু সুরাইয়া বেগম তার সিদ্ধান্তে অটল। এখন সেলিম সাহেব মুখ খোলেন। আমাদের মান সম্মান তো ধুলোয় মিশিয়েছ, এখন কি আত্মহত্যা করলে শান্তি পাবে তুমি? সেলিম সাহেবের মুখে এরূপ কথা শুনে একেবারে চুপ হয়ে যায় ধারা। সুভাষিনী বেগম এতক্ষণ চুপ করে সব শুনছিলেন। ধারার এমন আকুতি দেখে মনে মনে একটি সিদ্ধান্ত নিলেন তিনি। বেশ ঠান্ডা গলায় বললেন, সেলিম, ধারার বাচ্চাকে মেরে ফেলাটা কখনোই কোনো সমাধান নয়। এর চেয়ে বরং ধারার বিয়ের ব্যবস্থা করো। এই সপ্তাহে ধারার বিয়ে সম্পূর্ণ করতে হবে। সুভাষিনী বেগমের এমন কথায় সেলিম সাহেব যেন অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে যান। তার বড় বোন হুট করেই একটা কথা বলে ফেললেন যা তার বোঝার বেশ বাহিরে। অবাক হয়ে সেলিম সাহেব বললেন, আপা, মাথা কি গেছে তোমার? কি বলতেছো? ধারার বিয়ের ব্যবস্থা মানে? এই অবস্থায় কে করবে ওকে বিয়ে? কে জানবে? সেই তো কুকথা বলে মুখে থুতু ছিটিয়ে চলে যাবে। আর এমন ছেলে পাবো কই যে সব জেনেও ধারাকে আপন করে নিবে? এমন ছেলের সাথেই বিয়ে হবে যে সব কিছু জানবে। দেখো, এখন একটা ভুল শুধরাতে যে আমরা তো নতুন করে ভুল করতে পারি না। আর বাচ্চাটাকে মারার আমরা কে? সুভাষিনী বেগমের ঘোলাটে কথা সেলিম সাহেব সহ কারোরই মাথায় ঢুকছে না। অনল তো অবাক নয়নে শুধু তার মাকে দেখে যাচ্ছে। ধারার প্রতি তার মায়ের একটু বেশি টান আছে তা অনলের বেশ ভালো করে জানা আছে, কিন্তু টানের কারণে যে পাগলের প্রলাপ দেবে এটা যেন হজম হচ্ছে না। গলা খাকারি দিয়ে অনল বলল, মা, একটু খোলাসা করে বলবে কি বলতে চাও? আমি ধারা মায়ের বিয়ে আমার অনলের সাথে দিতে চাই। তাতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে তবে বলো। সুভাষিনী বেগমের ঠান্ডা গলার বক্তব্য সবার ঘাম ধরাতে যথেষ্ট। উনি যতটা স্বাভাবিক ভঙ্গিমাতে কথাটা বললেন ততটাই তীব্র গতিতে ধারা এবং অনলের মাথায় বজ্রপাত ঘটল। অরুণ এবার যেন নিশ্চিত হয়ে গেল তার মা ভাতিজির শোকে পাগল হয়ে গেছে। নয়তো সব জানা সত্ত্বেও এত বড় একটা কথা বলতে পারত না। সেলিম সাহেব পুনরায় অবাক কণ্ঠে জিজ্ঞেস করেন, আমি সব ভেবেই বলছি। আমি এবং অনল এই বাচ্চার ব্যাপারে সব জানি। আর আমার ছেলে পাত্র হিসেবে তো খারাপ নয়। এখন তোমাদের আপত্তি থাকলে বলতে পারো।
সুহাসিনী বেগমের কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করছিল অনল। তার মার ওপর কখনোই কোনো কথা বলতে পারেনি সে, কিন্তু মার এই সিদ্ধান্ত মেনে নেওয়াটা তার পক্ষে সম্ভব নয়। এটা যে সুভাষিনী বেগম জানেন না তাও নয়। তবুও তবুও জিদে বসে আছেন। রাত 11টা। নিজের রুমের সব ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে অনলের। সব ভেঙে ফেললে হয়তো শান্তি হতো তার। মায়ের ওপর মারাত্মক রাগ হচ্ছে তার, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। কিন্তু ধারাকে বিয়ে করার কথাটা যেন মানতেই পারছে না। তার অগোছালো জীবনে কাউকে আনার কথা ভাবতেই পারে না অনল। রাগের বশে ধাপ করে টেবিলের ওপর একটা কিল দিয়ে বসল সে। আমার রাগ নির্জীবের উপর ঝেড়ে কি আদৌ শান্তি পাবে? সুভাষিনী বেগমের ঠান্ডা গলার কথাটা শুনে চমকে ওঠে অনল। পেছনে ফিরে দেখে সুভাষিনী বেগম দাঁড়িয়ে আছে। তাকে মাত্রাতিরিক্ত স্বাভাবিক লাগছে। নিজেকে শান্ত করে অনল জিজ্ঞেস করে, তুমি ঘুমাওনি? তোমার সাথে কিছু কথা ছিল। আমি বিয়ে করতে পারবো না মা। কেন? তোমার তো অজানা নয় মা। তুমি ধারার জীবন সাজানোর নামে আরো এলোমেলো করে দিচ্ছ। আমি ওকে কেন, কাউকে নিজের জীবনে আসার অনুমতি দিব না। একজন মৃত মানুষ কখনোই কারোর নবজীবনদাতা হতে পারে না মা। তোমার তো অজানা নয় এ কথা। আমি তো অনেক আগিয়ে মরে গেছি। এখন আবার নতুন করে বাচ্চার স্বপ্ন দেখাটা আমার পক্ষে সম্ভব নয়। নবজীবন নাই দিতে পারলো, কিন্তু খড়কুটোর মতো বাঁচাতে তো সাহায্য করতে পারে। অনল অবাক চোখে তাকাতেই তিনি আবার বলেন, ধারার এখন অবস্থাটা তোমার অজানা নয়। সে যাকে বিশ্বাস করেছে সে তাকে ঠকিয়েছে। ওই ছেলেটা হয়তো এই বাচ্চাটার দায়িত্ব নিতে অস্বীকার করেছে, নয়তো ধারা একবার হলেও জোর গলায় বলতো, আমার বাচ্চার বাবা বেঁচে আছে, তোমরা সিদ্ধান্ত নিচ্ছ কেন? আমি ধারাকে তোমার সাথে বিয়ে দিচ্ছি একটা কারণে, যাতে মেয়েটা সম্মানের সাথে বাঁচতে পারে। তুমি তাকে ভালোবাসবে না, স্ত্রীর মর্যাদা দিবে না, কিন্তু একটা পরিচয় তো দিতেই পারো। তার বাচ্চাটাকে নিজের নাম তো দিতেই পারো। সেটাও কি বাধা আছে? কিন্তু মা, এমনও তো হতে পারে যে আসছে সে তোমাকে বাঁচতে শিখাবে, নতুন করে উজ্জীবিত হতে উদ্দীপ্ত করবে। হতে পারে না? তোমার আত্মাটা মরে গেছে অনল, কিন্তু সেটা বাঁচবে না এমন কোনো কথা কিন্তু নেই। একটা মানুষ কিন্তু আবার প্রেমে পড়তে পারে, ভালোবাসতে পারে, বাঁচতে পারে। আর এটা আমার শেষ ইচ্ছে বলেও মেনে নিতে পারো। বয়স তো কম হলো না, একটা পুত্র বধূ নাতি পেলে কি খুব খারাপ হবে? আমি জানি আমাকে তোমার খুব স্বার্থপর মনে হতে পারে। আমি সত্যিই স্বার্থপর। এক ঢিলে 3 পাখি মারার চেষ্টায় আছি। কি করব বলো? আমি তো মা। ধারার মাঝে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম। মেয়েটা তার বাচ্চাটাকে বাঁচাতে চায়, তার জন্য লড়াই করতে চায়। এটা কি খুব অন্যায় দাবি? হ্যাঁ, সে ভুল করেছে। হয়তো তার জায়গায় অন্য কেউ হলেই ভুলটা করতো না, কিন্তু কাউকে বিশ্বাস করাটা হয়তো এত বড় ভুলও নয়। বলেই সুভাষিনী বেগম নিজের রুমের জন্য পা বাড়ালেন। তার প্রতিটি কথা অনলের ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে। আসলেই কি আবার বাঁচাটা সম্ভব? আবার ভালোবাসাটা সম্ভব? সকাল 9টা। সারা রাত নির্ঘুম কেটেছে ধারার। চোখ মুখ ফুলে আছে, চোখগুলো অবিরাম ধারা বর্ষণে ক্লান্ত। শরীরটাও ভালো নেই। এত চাপ এই সময়ে নেওয়াটা বাচ্চার জন্য ভালো নয়, কিন্তু এমন একটা ভাগ্য যে এত সুন্দর সময়টা তার গলার কাটা হয়ে গেছে। বারান্দায় দাঁড়িয়ে নিজের হিসাব মেলাতে যখন ব্যস্ত ধারা, তখন পাশ থেকে শুনতে পায়, সেদিনও বলেছিলাম যা কুকম করার তা তো করেই ফেলেছিস। এখন কেঁদে ভাসলে কিছুই হবে না। তবুও তুই সেই ফ্যাচফ্যাচানি কান্না লাগিয়ে রেখেছিস। সারাটা জীবন আমার এখন তোর এই মরা কান্নাই দেখতে হবে। অনলের কথা কানে আসতেই পেছন ফিরে তাকায় ধারা। মজা নিতে এসেছো? জীবনটা আমাকে একটা মজা বানিয়ে রেখে দিয়েছে। আমি কার মজা নেব বল? ধারার উদাসীনতা দেখে অনল আবারও বলল, তুই নাগরকে জানিয়েছিস? অ্যাবর্শন করতে বলেছিল, আমি রাজি হইনি, কিন্তু এখন মনে হচ্ছে এটা হলেই ভালো হতো। করাতে হবে না।
ওকে ফোন দিয়ে বলে দিস সামনের সপ্তাহে তোর বিয়েটা খেয়ে যেতে। মানে? ধারার কণ্ঠে উদ্বিগ্নতায় স্পষ্ট জানান দিচ্ছে সে জানে না এই বিয়ের ব্যাপারে। অনল দীর্ঘশ্বাস ফেলে বাহিরে শূন্য দৃষ্টি দিয়ে বলে, অনেক ভেবেছে যেরকমের থাকাটা আমার দ্বারা আর হবে না, বুঝলি? এবার সংসারটা করতেই হবে। বাইরের কোনো পিস ঘাড়ে তোলার থেকে তোকে বিয়ে করাটা সোজা, সাথে ফ্রি বাচ্চাও আছে। স্কিমটা খারাপ না। আমিও বিয়ে নামক কোনো ঝামেলা থেকে মুক্তি পাবো, তুই এই সমাজে চোখে সম্মানের সাথে বাঁচতে পারবি। একটা বিয়ে সবাইকে বাঁচিয়ে দেয়। অনলের কথাগুলো ধারার নিঃশ্বাস আটকে রাখার জোগাড়। উদ্বিগ্ন হয়ে বলতে লাগে, তুমি ভেবে বলছো তো তুমি অন্য কারো পাপের ফসল কেন নিজের ঘাড়ে বয়ে বেড়াবে? এখন হয়তো তুমি ভাবছো এটা ঝামেলা থেকে তোমায় মুক্তি দেবে, কিন্তু ইন দ্য এন্ড যখন মানুষ তোমায় বারবার মনে করিয়ে দেবে এটা তোমার বাচ্চা না, আমি একটা নষ্ট মেয়ে, পারবে? মেনে নিতে পারবে তখন? এত সোজা না অনল ভাই, এতটাও সোজা না। আচ্ছা, একটা কথা বলতো, মানুষ কি আমাকে 2 বেলা খাওয়াবে, নাকি তারা আমাকে চাল চালা বেচতে নিয়ে যাবে? শোন, এসব মানুষের কথা আমার কোনো কালেই কিছু যায় আসেনি, আসবেও না। আমার মাকে যখন বাবা ডিভোর্স দিয়ে অন্য কারো কাছে চলে গেছিলেন, আমাকে মানুষ দেখেনি। আমি যখন ড্রাগের ওভারডোজ করে আইসিইউতে ছিলাম, তখন মানুষ আমাকে বাঁচায়নি। সুতরাং এই ঢঙের আলাপ আমাকে দিস না। ধারার বুঝতে বাকি রইল না এই মানুষকে বোঝানো তার কাম্য নয়। সে যা ভালো বুঝবে তাই করে এসেছে এবং তাই করবে। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো ধারার। ক্লান্ত কণ্ঠে বলল, তুমি আমায় বিয়ে কেন করতে চাচ্ছ? এখনো সেটা আমার বোধগম্য হচ্ছে না, কিন্তু আমার মতো কলঙ্কিনীকে বিয়ে করে নিজের জীবনটা অন্ধকারে ভাসিয়ে দেওয়া ছাড়া আর কিছুই হবে না। আমার ভাগ্যে যা আছে আমি সেটা মাথা পেতে নিয়েছি। প্লিজ আমায় দয়া করে নিজের জীবনে অভিশাপ ডেকে আনবে না অনল ভাই। তুই তো বেশ বড় হয়ে গেছিস ধারা। অবশ্য যে কাণ্ড ঘটিয়েছিস তাতেই ব্যাপারটা প্রমাণিত। তুই আমাকে নিয়ে ভাবিস না। তোর সাথে বিয়ে নামক বস্তুটা আমার কাছে কেবল কাগজের একটা সই আর 3 অক্ষরের একটা শব্দ মাত্র। আমার কাছে এই জিনিসের কোনো মূল্যই নেই, থাকবেও না। তোর কাছে বিয়েটা যেমন সকল ঝঞ্ঝাট থেকে পরিত্রাণের উপায়, আমার ক্ষেত্রেও ব্যাপারটা তাই। নিছক মায়ের ইচ্ছেটুকু পূরণ করা মাত্র। মা যা বলে সর্বদা মেনে এসছে, এখনও মানব। তাই বিয়েটাও করব। কিন্তু চিন্তা করিস না, আমার মতো অগোচর লোকের কাছে এটা একটা কাগজের লিখিত ঠনকো সম্পর্ক মাত্র। বিয়ের পর আমি কেবল তোর কাগজের স্বামী, আর তুই আমার কাগজের স্ত্রী। আমি তোর জীবনে কখনোই হস্তক্ষেপ করব না, তদ্রূপ তুই আমার জীবনে কখনোই হস্তক্ষেপ করবি না। আমাদের সম্পর্কটা কেবল এবং কেবল কাগজের। আমরা কাগজের তুমি আমি হয়েই থাকবো। অনলের ঠান্ডা গলার কথাটা শুনে ধারা আর কথা বাড়ায় না। একটা প্রশান্তি মনে জাগে, সে অন্তত সমাজের হাহাকার থেকে মুক্তি পাবে। তার সন্তানটি বেঁচে থাকবে। বিকেল 5টা, বারান্দায় দাঁড়িয়ে আছে ধারা। আগামী পরশু তার এবং অনলের হলুদ। দিগন্তের সাথে একটাবার কথাও হয়নি সেদিনের পর থেকে। শেষবারের জন্য একটাবার কথা বলতে ইচ্ছে করছে, জানাতে ইচ্ছে করছে তার বাচ্চাকে বাঁচানোর উপায় খুঁজে পেয়েছে ধারা। কথাটা ভাবতেই ফোনটা হাতে নিল ধারা। এতদিন ফোন অফ করে রেখেছিল ধারা। ফোনটা অন করতে না করতেই মোবাইল স্ক্রিনে দিগন্তের নামটি ভেসে উঠল। ফোন রিসিভ করতেই তাহলে অবশেষে ফোনটা রিসিভ করলে। দিগন্তের থমথমে গলার কথাটা শোনার মাত্র চোখের কোণে পানি জমতে লাগলো ধারার। ইচ্ছে করছিল গলা ছেড়ে কাঁদতে, নালিশ করতে, বলতে, দেখো আজ তোমার জন্য আমার কি অবস্থা। কিন্তু পরবর্তীতে দিগন্তের কথাগুলো শুনে সব যেন গলাতে এসেই আটকে গেল। ধারার উত্তরের অপেক্ষা না করেই দিগন্ত বলতে লাগলো, খুব তো ভালোই আছো, বিয়ে করেছো শুনলাম। তা তোমার উডবি বর জানে তো ইউ আর নট ভার্জিন? মানে? মানেটা খুব সোজা। তুমি যে বিয়ের আগে অন্য ছেলের বেডে উঠেছো, প্রেগনেন্ট হয়েছো, এই কথা কি তোমার হবু বর জানে? তোমার হবু বরের জন্য আমার সত্যিই কষ্ট হচ্ছে। বেচারা তোমার সুন্দর মুখটা দেখে বিয়েতে রাজি হয়ে গেছে, কিন্তু সে জানে না তোমার এই ভালো মানসিক চেহারাটার পেছনে একটা চরিত্রহীন নারী লুকানো। কি জাদু করে তাকে নিজের জালে ফাঁসিয়েছো। দিগন্তের কথাগুলো এক একটা বিষ তীরের মতো ধারার হৃদয়ে লাগছে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু বেহায়া চোখগুলো কারোর বাঁধন শুনতে নারাজ। নিজের মতোই বয়ে যাচ্ছে অবিরাম। এই মানুষটাকে সে বিশ্বাস করেছিল, এই মানুষটাকে। বুক থেকে চাপা আর্তনাদ বের হচ্ছে।
আবার কোথাও না কোথাও একটা প্রশান্তিও আছে। সময় থাকতে দিগন্তের চেহারাটা তার দেখা হয়ে গেছে। তার সন্তান নাই চিনল তার বাবাকে। এমন বাবাকে চেনার চেয়ে না চেনাটাই উত্তম। দীর্ঘশ্বাস ফেলে ধারা বলল, তুমি কি আমাকে এই কথাগুলো বলতেই ফোন দিয়েছো? আমি তো সেদিন বলেই দিয়েছিলাম আমাদের নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, তাহলে কেন ফোন করেছো? শুধু একটা প্রশ্নের উত্তর চাইতে সেদিন আমার সামনে এত সতী সাজছিলে। বাচ্চাটা তুমি নষ্ট করতে চাও না, তাহলে আজ ঠিকই বাচ্চাটাকে নষ্ট করে বড়লোক কাউকে বিয়ে করার কথা চিন্তা করেছো। শুনেছি সে একজন ভালো ডক্টর। এটা যদি তোমার মনে ছিল তবে আমার সাথে সম্পর্কে জড়ালে কেন? কেন আমাকে নিজের মায়ায় বাঁধলে? আসলে আমারই ভুল। তোমার ইনোসেন্ট মুখটা দেখে কখনো ভাবিনি তুমি এতটা স্বার্থপর হতে পারো। তোমার সরল মুখের পিছনে কুটলি ধারাকে বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে। দিগন্তের কথা জড়িয়ে যাচ্ছে, বারবার গলা ধরে আসছে। খুব কষ্ট হচ্ছে যা বলে বোঝাতে পারছে না। চোখগুলো জ্বলছে, বারবার ভিজে আসছে। রাগে দুঃখে সব তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। ধারা কিছুক্ষণ চুপ থাকলো, এরপর নীরবতা ভেঙে ঠান্ডা গলায় বলল, তুমি বারবার আমাকে অনুভব করিয়ে দাও আমি আবেগে ভেসে কতটা বড় ভুল করেছি। ঠিক বলেছো, আমি স্বার্থপর, খুব স্বার্থপর। আজ নিজের স্বার্থপরতার কারণে আমার এই পরিণতি। তবে কি জানো, আমার মনে কোথাও একটা খারাপ লাগা কাজ করছিল, তোমাকে ঠকাচ্ছি না তো এটা ভেবে। এখন এখন মনে হচ্ছে আমি বেশ করেছি বিয়েতে রাজি হয়ে। যাকে আমি বিশ্বাস করে সর্বস্ব দিতেও পিছপা হইনি, সেই মানুষটা যখন আমার নিয়ে এত বাজে কথা বলতে পারে, তখন আমার সত্যি নিজের উপর ধিক্কার দিতে ইচ্ছে হয়। কি ভুলটাই না করেছি আমি। যাক, আমার মতো কুটির মেয়ে তোমার জীবনে আর কোনোদিনও কোনো কিছুর দাবি নিয়ে দাঁড়াবে না। আশা করি সুখে থাকবে তুমি। আর আমার বিয়েতে এসো। সত্যি আমি একজন ভালো মানুষকে নিজের জালে ফেলেছি। তাকে দেখেও যেও, সাথে বিয়েটাও খেয়ে যেও। রাখছি। বলেই ফোনটা রেখে দেয় ধারা। সেখানে ধপ করে বসে পড়ে সে, পেটে হাত দিয়ে ধরা কণ্ঠে বলে, আমি ওকে কোনোদিনও জানতে দিব না তোর অস্তিত্ব। কোনো দিন না। সে যদি মনে করে তুই নেই, তবে তাই সই, তাই সই। বলেই হু হু করে কেঁদে উঠল। অপরদিকে রাগে ক্ষোভে হাতে থাকা ফোনটা ছুঁড়ে ফেলে দিগন্ত। নিজের ব্যথিত মনকে কিছুতে শান্ত করতে পারছে না। সবকিছু একটা সপ্তাহে ওলট পালট হয়ে গেল। কেন যেন সবকিছু এলোমেলো লাগছে। সন্ধ্যা ৭টা। হলুদের অনুষ্ঠান খুব না হলেও মোটামুটি জাঁকজমকভাবেই হচ্ছে। ধারার রুমে যেতেই সুভাষিনী বেগম দেখলেন তার বান্ধবীরা তাকে সাজাতে ব্যস্ত। আমার বৌমাটা কি মিষ্টি না লাগছে। সুভাষিনী বেগমের কথাটা কর্ণপাত হতেই মাথা তুলে তাকায় ধারা। ছলছল নয়নে তার প্রতি অনুগত প্রকাশ করে সে আজ তার জন্যই ধারার বাচ্চাটা নতুন জীবন পাওয়ার আশ্বাস পেয়েছে। সুভাষিনী বেগম মুচকি হাসি দিয়ে বলেন, নতুন বউয়ের কি কাঁদতে আসে রে ভাগলি? আমি ভালো নই রে, খুব স্বার্থপর। নিজের স্বার্থে তোকে আমার ঘরে তুলে নিয়ে যাচ্ছি। বয়স তো কম হলো না, ছেলেটার জীবনটা সাজিয়ে দিতে চাই। আমার বিশ্বাস তুই পারবি ধারা, আমার ইট পাথরের বাড়িটাকে সংসার করে তুলতে। কাঁদিস না, এখনো অনেক লড়াই বাকি। সুভাষিনী বেগমের কথাগুলোর মর্ম ধারার বোধগম্য হলো না। অবাক নয়নে শুধু দেখতে লাগলো তাকে। তার চোখে একটা শূন্যতার ছোঁয়া আছে যা ধারার হৃদয়কেও নাড়িয়ে দিল। রাত 11টা। বারান্দায় দাঁড়িয়ে রয়েছে ধারা। এরুকে সে মন্দ লাগছে না মেয়েটিকে। বারান্দার গ্রিল ধরে বাহিরের মনোরম প্রকৃতি দেখতে ব্যস্ত। হিম বাতাসে চুল উঠছে ধারার। নভেম্বরের এই সময়ে বেশ কুয়াশা পড়ে। খুব দ্রুত পৌষে পা রাখবে প্রকৃতি। এই সময়টা খুবই প্রিয় ধারার। আকাশে আজ চিকন শুভ্র চাঁদ উঠেছে। নতুন চাঁদ অমাবস্যার অন্ধকার কাটিয়ে ক্ষীণ আলোতে প্রকৃতিতে একটা মায়াময় সাজে সাজিয়েছে, অনেকটা তার জীবনের মতো। ঘন কালো আধারের মাঝে অনর এই শুভ্র চাঁদটির ন্যায় তার জীবনকে নতুন রূপ দিয়েছে। আজকাল মনটা বেশ অন্যরকম হয়ে গেছে। মুড সুইং এর জন্য হয়তো এমন হয়। এই ভালো থাকছে, আবার থেকে থেকে কান্না পাচ্ছে। কাল অনরের সাথে তার বিয়ে হতে যাচ্ছে। কথাটা ভাবলে একদিকে যেমন নিজের বাচ্চার কথা ভেবে ভালো লাগছে, আবার খারাপ লাগছে নিজের আপনদের ফেলে যেতে হবে বিধায় কান্না পাচ্ছে। অবশ্য তার পরিবারের মানুষেরা তাকে পার করতে পারলেই হয়তো বাঁচেন।
তবুও ধারার খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে নিজের মার করে আছড়ে পড়ে কাঁদতে, কিন্তু আপনজনের সাথে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। চাইলেও তারা তাকে আপন করে নিচ্ছেন না, সেও আগাতে পারছে না। কথাটা ভাবতেই মনটা আবার হু হু করে উঠল। আনমনেই পেটে হাত চলে গেল ধারার। মলিন কণ্ঠে বলতে লাগলো, তুইও কি আমাকে এমন একা করে দিবি? যখন নিজের পরিচয় জানতে পারবি তুইও কি আমার ভুল বুঝবি? পরদিন রাত 12টা। অনলের রুমে বসে রয়েছে ধারা। বিয়ের কাজ সম্পন্ন করে ঘন্টা দুয়েক আগে এ বাড়িতে এসেছে সে। লাল বেনারসি পরে বধূ বেশে অনলের খাটে বসে রয়েছে। যদিও এইটাও সুহাসিনী বেগমের আইডিয়া। ধারা চেয়েছিল সুভাষিনী বেগমের রুমেই থাকবে, কিন্তু বিয়ের প্রথম রাতে শাশুড়ির ঘরে বউ থাকছে, ব্যাপারটা হাস্যকর। মানুষ তো জানে না এই বিয়েটা শুধুমাত্র কাগজের। বুকটা কেন যেন টিপ টিপ করছে। কেন সেই উত্তর জানা নেই ধারার। যতই হোক বিয়ে তো হয়েছে। হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙে ধারার। দরজা ঠেলে অনল রুমে প্রবেশ করে অনলকে আজকে বেশ সুন্দর লাগছে। গোল্ডেন শেরওয়ানিতে বেশ মানিয়েছে তাকে। দেখতেই অনল ভ্রু কুঁচকে থমথমে কণ্ঠে বলে, তুই এই রুমে? আমি তো বলেছিলাম তুই মার সাথে থাকবি। অনলের এরূপ কথায় বেশ আমতা আমতা করেই ধারা জানায়, আসলে আমি ফুপিকে বলেছিলাম, কিন্তু উনি বললেন নতুন বউ বাসরের রাতে শাশুড়ির সাথে থাকবে, এটা কেমন দেখায়, তাই আজ রাতে এখানেই থাকতে বললেন। ধারার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে অনল। অনলের নীরবতা দেখে ধারার পুনরায় তাকে বলে, তোমার যদি কোনো সমস্যা থাকে আমি নিচে শুতে পারি। এবার অনল ধমকের সুরে বলে, বাচ্চার মা হতে যাচ্ছিস, বুদ্ধি কবে হবে? ঠান্ডার সময় নিচে শুয়ে ঠান্ডা লাগাবি? আর দোষ হবে আমার বউ অত্যাচারের, বুঝি না আমি? যা ফ্রেশ হয়ে খাটে ঘুমা। তুমি? আমার চিন্তা তোর করতে হবে না। বলেই বারান্দায় চলে যায় অনল। আজ রাত তার ঘুম হবে না, মনটা বেশ অস্থির তার। নিজের মনের সাথে যুদ্ধ করে ক্লান্ত সে। ধারা আর কোনো কথা বলে না। ভারী পোশাক ছেড়ে একটা হালকা সালোয়ার কামিজ পরে নেয় সে। অনল তখন একের পর এক সিগারেটে সুখ টান দিতে ব্যস্ত। নিজের অস্থিরতা নিকোটিনের ধোঁয়ায় ওড়াতে ব্যস্ত সে। তখন পেছন থেকে ডাক পড়ে। তুমি ফ্রেশ হবে না? কথাটা শুনেই পেছন ফিরে তাকায় অনল। ধারাকে দেখে মনের মাঝের অস্থিরতাটা যেন দ্বিগুণ হয়ে যায়। গোলাপি সালোয়ার কামিজে বেশ মনোমুগ্ধকর লাগছে ধারাকে, যেন কোনো ভাস্কর্যের হাতের নিপুণ শিল্প। রাত 2টা। ধারা গভীর ঘুমে মগ্ন। অনল তখনও বারান্দায় বসা। আজকে দিনটার অপেক্ষা 5 বছর আগেও তার ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে সেদিন রিক্ত হস্তে ফেরত দিয়েছিল। মনটা আজ হু হু করে উঠছে বারবার। প্রিয়তমার শূন্যতা আজ মনকে ব্যাহত করে তুলছে। দুঃখ ভোলাতে মদের বোতল হাত বাড়ায় অনল। আচ্ছা, মানুষটা না থাকলে কি ভালোবাসাটাও উবে যায়? চোখ ছলছল করছে অননের। পকেট থেকে মোবাইলটা বের করে সিক্ত নয়নে দেখতে থাকে। হোম স্ক্রিনে মায়াবী মুখশ্রী ভেসে ওঠে। কি কোমল হাসি মেয়েটার! শ্যামবর্ণের এই নারীর বাস অনলের হৃদয়ের সর্বক্ষণ। ছবিটির দিকে তাকিয়ে অসহায়ের মতো অনল বলে, অনন্যা, আমি তোমাকে দেওয়া কথা রেখেছি। বিয়ে করে নিজের জীবনে একটি পুতুলের মতো বউ এনেছে, কিন্তু আমি যে তোমার স্থান কাউকে দিতে পারবো না। আমার বুকে তোমার জায়গা ছিল, আছে এবং থাকবে। আমার ভাবনার গভীরে তোমার বিচরণ অনন্যা। অন্য কোনো নারীকে কিভাবে সে স্থান দিব অনন্যা? আমি ক্লান্ত। না চাইতেও ধারার প্রতি এরকম আকর্ষণ কাজ করছে। কি করবো আমি অনন্যা? আমি যে ক্লান্ত। তোমাকে ছাড়া আমার শ্বাস নিতেও কষ্ট হয়। কাউকে বলতে পারি না। সবাই ভাবে আমি অনেক ভালো আছি, কিন্তু কাউকে বোঝাতে পারি না। আমার ভালো থাকার উপায়টাই আমার কাছে নেই। কেউ বোঝে না অনন্যা। কেন আমাকে একা করে দিলে তুমি? ভালোবাসি বললেই আমাকে একা হয়ে যেতে হয়। আমি তাই আর কোনোদিন কাউকে ভালোবাসি বলবো না, কখনো না। রাতের আধারে অনলের অশ্রুগুলো মিলিয়ে যাচ্ছে। কেউ টের না পেরেও কেউ ঠিকই সাক্ষী হচ্ছে এই অশ্রুগুলোর। এত কঠোর মানুষও কাঁদতে পারে সেটা তার ধারণাও ছিল না। চোখ বুঝে অনলের দুঃখগুলো অনুভব করতে পারছে ধারা, কিন্তু নীরব থেকে মুহূর্তগুলোর সাক্ষী হলো সে। হয়তো এটাই তাদের ভেতরের সম্পর্কের সুতো। তারা নিজেরাও জানে না তাদের এই সুতো কতটা মজবুত।
এই সুতোটাই হয়তো তাদের সম্পর্কের নতুন আরম্ভ হবে, কে জানে। কথাটা শুনে মুখ তুলে তাকালে দেখতে পায় সামনে ধারা কাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নীল শাড়ি পরিহিতা নারীকে বেশ স্নিগ্ধ লাগছে। ভেজা এলোকেশে দাঁড়িয়ে আছে সে। অনল ভ্যাবলার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বলতে যাবে তার আগেই ধারা বলে, মেহমান যতদিন থাকবে আমাকে এই রুমেই থাকতে বলেছেন ফুপি। আর একটা কথা, মানুষকে তো সারাক্ষণ জ্ঞান দিতে থাকো, অথচ ডক্টর হয়ে নিজে লিভার নিজেই নষ্ট করছো। এটা যে তোমার পেশেন্টরা জানতে পারে যদি, তোমার কাছে কি আসবে তারা, ভেবে দেখো তো। বলেই হাঁটা দিল ধারা। কিছু বলতে যাবে তার আগে একটি কল আসে অনলের ফোনে। আপনি কিভাবে জানলেন যে আমাকে তারা এত বড় কথাটা লুকিয়ে গেছে? এতক্ষণ চুপ করে দিগন্তের সব কথাগুলো শুনছিল অনল, কিন্তু দিগন্তের শেষ কথায় যেন মেজাজ তুঙ্গে উঠে যায়। তার এই প্রশ্নটা বেশ করা ভাবেই ছুঁড়ে মারে অনল। দিগন্ত যেন বেকুব হয়ে যায় প্রশ্নটি শুনে। অনল একটু থেমে বলা শুরু করে, আমার নাম যেহেতু আপনি জানেন, তাহলে এটা আমি আশা করতেই পারি আপনি এটাও জানেন সম্পর্কে আমার বউ হওয়ার আগে ধারা আমার মামাতো বোন। এত বড় ব্যাপারটা যে আমার কাছ থেকে মামা মামি লুকিয়ে যাবেন না, এটাই স্বাভাবিক। আমি আপনার অবগতির জন্য জানিয়ে দিই, আমি সব জানি এই ব্যাপারে। আর ধারার প্রেগনেন্সির কথাটা আমি মামা মামিকে জানিয়েছিলাম। আর অ্যাবর্শনের কথাটা বলছেন তো, আমি নিজে ওকে নিয়ে গিয়েছিলাম অ্যাবর্শন করাতে। অনলের কথাটা শুনে দিগন্ত কি বলবে বুঝে উঠতে পারছিল না। চুপ করে শুধু কথাগুলো হজম করে যাচ্ছিল। অনল আবার বলতে শুরু করে, আসলে কি বলেন তো, আপনাদের মতো ছেলেদের কারণেই মেয়েরা ছেলেদের বিশ্বাস করতে চায় না। আর আপনাদের মতো মানুষের কারণে মানুষ ভাবে ভালোবাসা মানেই মেয়েদের শরীরের খাঁচে নিজের কামনা মেটানো। আজ এত সাহস নিয়ে আমাকে ফোন করে নিজের কর্তৃত্ব জাহির করার কারণটা এটাই যে আপনি চেয়েছিলেন আমি যাতে আপনার কথা এক্সাইটেড হয়ে ধারাকে ছেড়ে দিই। আচ্ছা, যখন হাত ধরার সময়টা আসে তখন কেন এই সাহসটা থাকে না? পারতেন তো এই সাহসটা দেখিয়ে ধারার হাতটা ধরতে, তাহলে হয়তো আমার ধারার সম্মান বাঁচাতে তাকে বিয়ে করতে হতো না। যাকে আপনার কথা আমি শুনেছি, ভালো লাগলো। আপনি আমার এতটা বড় শুভাকাঙ্ক্ষী এটা ভেবে। তবে একটা কথা মাথায় রাখবেন, সামনে থেকে আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবেন না। ধারা ভার্জিন কিনা তাতে আমার কিছু যে আসে না। আমি আপনার মতো শরীরের খাঁচে ভালোবাসা খুঁজি না। বলেই ফোনটা কেটে দিল অনল। রাগে গা রি করছে। দিগন্তকে সামনে পেলে হয়তো মেরেই ফেলত। এত বড় কাপুরুষ হয়তো জীবনেও দেখেনি সে। অপরদিকে দিগন্ত যেখানে দাঁড়িয়ে ছিল ফোনটা রেখে পেছনে ফিরতেই চমকে ওঠে অনল। তার পেছনে ধারা দাঁড়িয়ে আছে। ছলো ছলো নয়নে সে নজরে তাকিয়ে দেখে যাচ্ছে। অনলের বুঝতে বাকি রইল না ধারা তার আর দিগন্তের কথোপকথন শুনেছে। হয়তো এই জন্যই লজ্জা পাচ্ছে, নিজের কৃতকর্মের গ্লানি তার চোখের অশ্রুর রূপ নিয়ে গড়িয়ে পড়ছে। অনল ধীর পায়ে তার সামনে এসে দাঁড়ালো। মুখের কোনায় দুষ্টু হাসি টেনে বলল, তুই আমার স্পাইগিরি করা থামাবে না, তাই না? অনলের কথাটা শোনা মাত্র আশেপাশে না দেখে ধারা তার বুকে ঝাঁপিয়ে পড়ল। হু হু করে কেঁদে উঠল সে। অনলের প্রতি তার কৃতজ্ঞতা অশ্রুর রূপে প্রকাশ করতে লাগলো। ঘটনার আকস্মিকতায় বেশ অবাক হয়ে গেল অনল। পরক্ষণই নিজেকে সামনে ধারার মাথায় হাত দিয়ে বলল, আর কত কাঁদবি? এমনি শাকচুনের মতো দেখতে। এখন তো সারাটা গুলো হয়ে যাবে, মেহমান সব ভেগে যাবে রে। অনলের কথা শুনে ফিক করে হেসে দিল ধারা। নিজেকে সামনে অনলকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সে। অনুগত স্বরে বলল, তুমি এত ভালো কেন অনল ভাই? ও মা, তুই আমার প্রশংসা করছিস বুঝি? আমি তো ভাবতাম তুই শুধু গালি দিতেই পারিস। মতলব কি রে? তোমার মতো মতলব খুঁজে বেড়াই নাকি আমি, হ্যাঁ? তাহলে আজ প্রশংসা করছিস যে? ইচ্ছে হলো তাই। বলেই চোখের পানি মুছে নিল ধারা। মনের মাঝে একটা প্রশান্তি বয়ে যাচ্ছে ধারার। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে ধন্যবাদ বলাটাও কম হবে। সারাটা জীবন তার দাসী হয়ে থাকলেও বোধহয় এই ঋণ দিতে পারবে না সে। সকাল 9টা। ধারাদের বাসায় ডাইনিং টেবিলে বসা অনল এবং ধারা। সুরাইয়া বেগম জামাই আদরের কমতি করছে না। এমনি অনলকে ছেলে হিসেবে তার খুব পছন্দ। এখন তো সে তার জামাই, তাই আদরটাও দ্বিগুণ। ধারা মাথা নিচু করে শুধু খাবারটা গিলছে। সুরাইয়া বেগম এখনো তার সাথে দেইরা কোনো কথা বলেন না, এমনকি জিজ্ঞেসও করেনি সে কেমন আছে। ধারা তাই চুপচাপ শুধু একটা
শৈবালের মতো ডাইনিং টেবিলে বসে রয়েছে। সে শুধু দিন গুনছে কখনই বাড়ি থেকে যাবে। হঠাৎ অনল বলে উঠল, মামিমা, আপনি আমাকে এত কিছু চাচ্ছেন, আমার বউকে তো কিছুই বেরো দিচ্ছেন না। আমার বউর সাথে আপনার কি কোনো ইস্যু আছে? অনলের এরূপ কথায় বেশ হতচকিত হয়ে যান সুরায়া বেগম। ডাইনিং টেবিলে উপস্থিত সবাই হতবাক হয়ে অনলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এ কথা বাবা? কি করব বলুন মামিমা, ধারা প্রেগনেন্ট। এই কথাটা জানা সত্ত্বেও ওর খাওয়া দাওয়ার কোনো খেয়াল আপনি করছেন না, তাই বাধ্য হয়ে এই কথাটা বলতে হচ্ছে। অনলের কথাটা শুনে বেশ লজ্জায় পড়ে যান সুরায়া বেগম। কথাটা একেবারেই ভুল বলেনি অনল। ধারার এখন যত্নটা আরও বেশি হওয়া উচিত, কিন্তু ধারা আসার পর থেকে তার যত্ন তো দূরে থাক, তার সাথে কথাটাও বলেননি সুরায়া বেগম। মামিমা, একটা কথা স্পষ্ট করে দেওয়াটা হয়তো ভালো হবে, বেয়াদবি নেবেন না, তবে কথাটা বলতে বাধ্য হচ্ছে। ধারা ভুল করেছে এটা যেমন সত্যি, ধারাকে শাস্তি দেবার অধিকার যেমন আপনাদের আছে, ঠিক তেমন ধারা এখন প্রেগনেন্ট। তার যত্নের পরিমাণটা অধিক প্রয়োজন এবং তার এখন আপনাদের মেন্টাল সাপোর্টের প্রয়োজনটাও অনেকগুণ বেশি হওয়া দরকার। এটাও তেমন সত্যি। আপনারা তার প্রতি এখনও ক্ষুব্ধ হয়ে আছেন, কিন্তু সেটাই কি আপনারা হ্যাপি আছেন, নাকি ধারা হ্যাপি আছে? মামু, মামিমা, আমি চাই না ধারার কোনো শারীরিক অসুবিধা হোক। এখন আপনাদের এই রূঢ় আচরণ তাকে মেন্টালি ভেঙে ফেলছে। এই আচরণগুলো আমি বা মা করলে যৌক্তিক হতো, কিন্তু আপনারা কেন করছেন এটা আমার মাথায় ঢুকছে না। বলেই নিজে ধারার প্লেটে খাবার বেড়ে দেয় সে। সকাল 11টা। অনলদের বাড়িতে চলে এসেছে অনল ধারা। সুরায়া বেগম এবং সেলিম সাহেব উভয়েরই মন খারাপ লাগছিল, কিন্তু মা বাবার তো মেনে নিতেই হবে। মেয়ে তো বড় হলে অন্যের বাড়িতে চলেই যায়, এটাই নিয়তি। অনলের বাড়ি আসার সাথে সাথে সুভাষিনী বেগম তাকে অনলের ঘরে পাঠিয়ে দেন। ধারাও কোনো অমত পোষণ করেনি। রুমে যেয়ে দেখে অনল নেই, হয়তো ওয়াশরুমে আছে। আজকেও তার ডিউটি আছে, তাই ধারাও আলমারি খুলে তার কাপড় বের করে দিতে থাকে। হঠাৎ একটি ছবি কাপড়ের ভেতর থেকে নিচে পড়ে যায়। ছবিটি হাতে নিয়ে পাল্টালে দেখে একটি হাস্যোজ্জ্বল চেহারা, মুখ চাঁদের মতো উজ্জ্বল হাসি। হরিণা চোখের শ্যামবর্ণের মেয়েটির কি মায়াবীনা চেহারা! এই মায়াবী চেহারায় যে কোনো নিজেকে ভাসিয়ে দিতে পারে। ছবিটি বেশ যত্ন করে কাগজের ভাঁজে রাখা। ছবিটির নিচে একটি ডেট দেখা যাচ্ছে, তা হলো 8/9/2014। কে এই মেয়েটি, যার ছবি এতটা যত্ন করে রেখে দিয়েছে অনল? বোঝাই যাচ্ছে মেয়েটির সাথে তার সম্পর্কটা খুব কাছে, কিন্তু মেয়েটি কে এবং সম্পর্কটা কি তাদের, এটাই বুঝে উঠতে পারছে না। তোকে আমি বলেছিলাম মায়ের ঘরে থাকতে, এখন তো কোনো মেহমান নেই, তাহলে আমার ঘরে কি করছিস? আমার আলমারিতে হাত দিয়েছিলে? হঠাৎ করে এক ঝাঁক ভয় মনে এসে ভিড়ল ধারার। অনলের খিটখিটে মেজাজ এবং ঠেস মেরে কথা বলার সাথে আগ থেকে পরিচিত হলেও কেন যেন এই মুহূর্তে সামনে থাকা মানুষটি একদমই অচেনা লাগছে ধারার কাছে। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই ক্ষিপ্র গতিতে তার কাছে এসে খপ করে ছবিটা হাত থেকে ছিনিয়ে নেয় অনল। ধারা উপায়ন্তর না দেখে বলতে লাগে, আসলে তোর সাহস কি করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? আমি তোকে পারমিশন দিয়েছি? না, আমি তুই কি লজ্জা লাগে না তোর? এক মিনিট, তুই কি এতদিন আমার ভালো ব্যবহারের কারণে ভাবছিস আমি তোকে মেনে নিয়েছি? আমার নিজের স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছি আমি। তুই কি গাধা? একটু ভালো ব্যবহার করলেই গলে যাস? কি ভেবেছিস এই কদিন তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি কি আমি তোকে ভালোবাসতে আরম্ভ করেছি? এত সোজা ভালোবাসা? কান খুলে শুনে নে, তুই শুধু এবং শুধু আমার বাড়িতে আমার বউ হয়ে এসেছিস আমার মা চেয়েছে বলে। আমার মনে কোনোদিন তোর কোনো জায়গা এক মুহূর্তের জন্য তৈরি হয়নি, আর কোনোদিন তৈরিও হবে না। সেদিন তোর বাবা মার সামনে বড় গলায় তোকে নিজের বউ আর তোর বাচ্চাটাকে নিজের বাচ্চা বলে দাবি করেছি বলে তুই তো আকাশ উঠছিস দেখছি। কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতে লেগেছে? তোর সত্যি বুদ্ধি জ্ঞানটাও নেই। তোর মতো মেয়েকে আমি ভালোবাসতে পারি আদৌ? সেটা কি মানাবে? এখনই বেরিয়ে যা আমার রূপ থেকে। নিজের জায়গাটা বলে যাস না। তুই মায়ের জন্য এই বাড়ির বউ হতে পারিস, আমার জন্য শুধুমাত্র একজন আশ্রিতা। অনলের কথা শেষ হওয়ার আগেই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসতো ধারা। আর এক মুহূর্ত সেই রুমে থাকাটা তার পক্ষে সম্ভব ছিল না। অনলের কথাগুলো মোটেই ভুল নয়, এটা বারবার মানতে চেয়ে নিজেকে বোঝাচ্ছে ধারা।
কিন্তু তবুও মনে হচ্ছে বুকে যেন রক্তক্ষরণ হচ্ছে, চোখগুলো ভিজে আসছে। সত্যি যে বেহায়া কেন যেচে সেই কাজগুলো করতে গিয়েছিল। অনলের প্রতিটা শব্দ বিষধার তীরের মতো ধারার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। অবশ্য এটাই তো প্রাপ্য ছিল তার। তাহলে কেন এত খারাপ লাগছে সে নিজেও জানে না। খুব খারাপ লাগছে, শরীরটা যেন চলতেই চাচ্ছে না। ফুপুর রুমে এসে গা এলিয়ে দেয় সে। চোখের অশ্রুতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। ধারা রুম থেকে চলে যাবার পর হুঁশ আসে অনরের। রাগের মাথায় মাত্রা ছাড়া কথা বলে ফেলেছে সে। হয়তো এত কড়া কথা না বললেও হতো তার। পাশ ফিরতেই দেখলো খাটের উপর কাপড় বের করা। ধারা হয়তো তার হাসপাতালে যাবার জন্য কাপড় বের করে দিচ্ছিল। ছবিটা হয়তো কাপড়ের ভেতর থেকেই বেরিয়ে যায় এসেছে। এই সামান্য কাজের জন্য না জানি কতগুলো কথা শুনিয়ে দিল তাকে অনল। এতগুলো কথা কথা বলার কি আদৌ দরকার ছিল নাকি সেটা উচিত ছিল? অনন্যার ছবিটার দিকে তাকিয়ে ভাঙা স্বরে বলতে লাগলো, ভুল করে ফেলেছে অনন্যা, ভুলটা বেশি হয়ে গিয়েছে। ধারাকে বিনা দোষে এতগুলো কথা বলাটা একদম উচিত হয়নি। কি করব বলো? ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। আর কালকে সে একই ঘটনা আমার চোখের সামনে আবারও ঘটায় আমি যেন নিজের মাঝে ছিলাম না। নিজের অপারগতায় সকল রাগ ধারার উপরে ঝেড়ে দিয়েছে। বিশাল বড় ভুল হয়ে গেছে। ও গ্যাস্ট্রিতে অবধি বলে দিয়েছে। কিভাবে সামনে দাঁড়াবো অনন্যা, কিভাবে? রাত 10টা। সারাদিনের খাটাখাটনির পর বাসায় এসেছে অনল। সারাদিনে একটা কথাই তাকে কুড়ে কুড়ে খেয়েছে। ধারার কাছে ক্ষমা কোন মুখে চাইবে? বাসায় কলিং বেল দিতেই সুভাষিনী বেগম দরজা খোলেন। অনল ভেবেছিল ধারা দরজা খুলবে, কিন্তু সুভাষিনী বেগম দরজা খুলে তার মনটা একটু খারাপ হয়ে যায়। সুভাষিনী বেগম তাকে দেখেই বলেন, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। মা, ধারা কি খেয়েছে? সেটা কি তোমার জানার দরকার আছে? সুভাষিনী বেগমের কাট কাট কথায় বুঝতে বাকি রইল না তিনি সব জেনে গেছেন। ধারা কি তাকে বলে দিয়েছে? কিন্তু সে তো এমন মেয়ে না। হাজারো আঘাত করেও টু শব্দ করে না মেয়েটা। তাহলে ধারা আমাকে কিছুই বলেনি, কিন্তু আমার কান নামক একটা জিনিস আছে যা দিয়ে আমি বেশ ভালো করেই শুনতে পাই। আর তুমি যখন তাকে চেঁচিয়ে আশ্রিতা বলছিলে, আমি খুব ভালো করেই শুনেছি। যাকগে, যাও ফ্রেশ হয়ে নাও। মা, ধারা কি খেয়েছে? হুম, সে এখন ঘুমোচ্ছে। ওর শরীরটা ভালো নেই, জ্বর এসেছে। আমি ঔষধ দিয়েছি। সো তোমার ওকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। বলেই সুভাষিনী বেগম রান্নাঘরের দিকে চলে গেলেন। অনলের নিজের মাঝে একটা গ্লানি অনুভব করছে। সে চাইলেও তার ধারে কাছেও ভিড়তে পারবে না, কারণ এখন সুভাষিনী বেগম আছেন। আর তিনি কতটা কড়া ব্যাপারগুলো অনলের খুব ভালো করেই জানা আছে। দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে হাঁটা দেয় অনল। 1 মাস পর ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে অনল ধারা। এই 1 মাসে ধারা যতটা পেরেছে অনলের কাছ থেকে দূরত্ব রাখার চেষ্টা করেছে। অনল কোনোভাবেই সেদিনের পর থেকে ধারার সাথে কথা বলতে পারেনি। ধারা সেই সুযোগটাই দেয়নি। সামনাসামনি বসা অবস্থায় ধারা একটা কথাও বলছে না অনলের সাথে। মাথা নিচু করে কোনোভাবে খাবারটা সারছে। অপরদিকে অনল বারংবার ধারার আশেপাশে ভিড়তে চাইছে। কোথাও না কোথাও ফাঁকা ফাঁকা লাগছে। ধারার সাথে খুনসুটিগুলো বেশ মনে পড়ছে তার। আজ ধারার চেক আপ। অনল, তুমি ওকে নিয়ে হাসপাতালে যাও। না না ফুপি, অনর ভাইয়ের যাওয়ার প্রয়োজন নেই, আমি একাই পারবো। মা, 15 মিনিটের মধ্যে ওকে রেডি হতে বলো। আমার ডিউটি আছে। ওকে চেক আপ করেই দেন আমি যাব। বলেই গটগট করে নিজের রুমে চলে যায় অনল। তার কথা বাড়াতে পারলো না ধারা। রেডি হয়ে যখন বাসা থেকে বের হলো অনল তখন সিএনজি ডাকতে ব্যস্ত। ধারাকে আসতে দেখেই সে থেমে গেল। এগিয়ে এসে কিছু বলতে নিলেই ধারা নিচু স্বরে বলল, আমি একাই যেতে পারবো অনর ভাই, কষ্ট করে যাওয়ার প্রয়োজন নেই, ফুপি জানবেনও না। তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? এড়িয়ে যাব কেন? এখানে এড়িয়ে যাবার কিছুই নেই। সত্যি বলতে আমি চাই না তোমার উপর বোঝা হয়ে থাকতে। সত্যি নিজের জায়গা ভুলতে বসেছিলাম আমি। একটু ভালো ব্যবহার করেছো তাই ভাবতে লেগে গিয়েছিলাম। যাকে
এখন একজন আশ্রিতাকে তুমি আশ্রয় দিয়েছো, আমার বাচ্চাকে বাঁচিয়েছো, তাকে নিজের নাম দিয়েছো, সেই উসিলায় তোমার ঘাড়ে চেপে বসাটা আমার উচিত হবে না? তুমি যা করেছো এর চেয়ে বেশি কিছু তোমার কাছে চাওয়াটা উচিত নয় আমার। এতটা লোভী লোভী হওয়াটা উচিত হবে না, আমার হয়নি উচিত হওয়া। তাই আশ্রিত হয়ে তোমার উপর আমি বা আমার বাচ্চা বোঝা হতে চাই না। ধারার প্রতিটি কথা চুপ করে শুনছে অনল। ধারা কথাগুলো বলে এগিয়ে যেতে নিলে হ্যাচকা টানে তাকে নিজের কাছে নিয়ে আসে অনল। ঘটনার আকস্মিকতায় ধারা টাল সামলাতে না পেরে ওর বুকে আছড়ে পড়ে। অনল সুন্দরভাবে তাকে সামলে নেয়। মাথা তুলে অনলের দিকে তাকাতেই বজ্রের মতো কঠিন কণ্ঠে তাকে শুনিয়ে দেয়, ঠিকভাবে দু কদম চলতে পারো না, আসছে একা একা হাসপাতালে যাবে। বেশি পাকামো করিস না। আমি যখন বলেছি আমি দিয়ে যাব, মানে আমি দিয়ে যাব। আর একটা কথা শুনলে কান লাল করব। অনলের চোখের দিকে তাকিয়ে রয়েছে ধারা। অনল এখনো তার বাঁধন হালকা করেনি। অনলের দৃষ্টি, কি প্রমাণ করতে চাইছো? খুব মহৎ তুমি, যথেষ্ট মহতের পরিচয় দিয়েছো তো। এবার আমাকে আর ঋণী করো না। নিজের নিজের কাছে নিজে প্রতিনিয়ত ছোট হয়ে যাচ্ছি আমি। আবার তুমি দয়া দেখিয়ে এইসব করবে, তারপর আমি আবার পেয়ে বসবো। বলা তো যায় না, আমার মতো মেয়ে। কথা শেষ করার আগে ধারার বাহু চেপে ধরে অনল। শক্ত হাতে দিয়ে বেশ শক্তি প্রয়োগ করেই ধরেছে সে। বেশ অগ্নিদৃষ্টি ধারার দিকে প্রয়োগ করে পূর্বের ন্যায় কড়া কণ্ঠে বলল, আর একটা শব্দ যাতে তোর মুখ থেকে না বের হয়। আমি রাস্তায় কোনো সিনক্রেট চাই না। আমার সময়ের একটা দাম আছে। কড়া ভাষ্যে কথাগুলো বলেই ধারার কোমল হাতটা নিজের মুঠোতে নিয়ে হাঁটা শুরু করলো। ধারা চেষ্টা করেও পারো না কিছু করতে। এবার অসম্ভব রাগ হতে লাগলো তার। অনলের খবরদারির স্বভাবে খুবই বিরক্ত সে। অনল নিজেই তাকে তার থেকে দূরে থাকতে বলেছে, অথচ এখন সে আবার নিজেই ধারার জন্য এসব করছে। ধারা নিজের মনকে এই 1 মাসে খুব সুন্দর করে বুঝিয়ে নিয়েছে। মোটেই সে অনলের প্রতি দুর্বল হবে না। তাই নিজেকে ব্যস্ত রাখার জন্য পড়াশোনাও শুরু করে দিয়েছে সে। অনল গাড়িতে ওঠার আগ অবধি তার হাত ছাড়েনি। শুধু তাই নয়, সিএনজিতে ওঠার পরও ধরা তার নিজের হাতের মুঠো ছাড়া করে নেয় সে, যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাবে ধারা। গাড়িতে একটা কথাও বলেনি ধারা। ডাক্তারের কেবিনে বসে রয়েছে ধারা এবং অনল। গাড়ি চিকিৎসক ডক্টর ইশরাতের তাদের মুখোমুখি বসা। ডক্টর ইশরাত অনলের ম্যাডাম, হাসপাতালের সব থেকে ভালো ডাক্তারদের মধ্যে একজন। তিনি খুব যত্ন করে সব টেস্ট করে ধারার। বিকেল 4:45, সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। এখনের রোদে সাধারণত কোনো উত্তাপ থাকে না। আজও তেমন কোনো উত্তাপ নেই রোদের। নদীর ধারে উত্তাপ আরো কম। মিষ্টি রোদ সাথে ঠান্ডা বাতাসের উত্তাল। এর মাঝে বসে আছে অনল ধারা। দুপুরের পর থেকে জোর করে এখানে নিয়ে এসেছে অনল। ধারা বারণ করেছিল, কিন্তু কে শোনে কার কথা। আধ ঘন্টা ধরে এখানেই বসে রয়েছে তারা। এখানে আসার পর অবশ্য ধারার আর যেতে ইচ্ছে হয়নি। প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিতে ইচ্ছে হচ্ছে। এই জায়গাটা আমার খুব প্রিয়, জানিস। অনলের কথাটা কানে আসতেই পাশ ফিরে তাকায় ধারা। অনলের চোখ জোড়ায় একরকম শূন্যতা ভর করেছে। চাপা কষ্টগুলো চোখে ভিড়েছে। পুরুষের কাঁদতে মানা, তাই অশ্রু রূপেও বের হতে পারছে না। কেন যেন ধারার ইচ্ছে হলো অভিমানগুলো পিছে রেখে আজ অনলকে সান্ত্বনা দিতে। নদীর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করল, কেন? জায়গাটা সুন্দর বলে? এই জায়গাটা অরণ্যর খুব প্রিয় ছিল। অনন্যার কথাটা শুনে অনলের দিকে অবাক নয়নে তাকায় ধারা। অনল তখনও নদীর দিকেই তাকিয়ে আছে। ধারার দিকে না তাকিয়েই বলতে লাগে, এই জায়গায় অনন্যের স্মৃতি নিবিড়ভাবে জড়িত। আমি প্রতিটি কণে অনন্যের উপস্থিতি টের পাই, অনুভব করি। প্রতিটি নিঃশ্বাসে যেন ওর মিষ্টি ঘ্রাণ অনুভব হয়। এই জায়গাটা আসলে অনন্যাকে আমি খুব কাছে পাই। এতটা পছন্দের আগে এই জায়গাটা ছিল না, কিন্তু যখন ও আমার কাছে নেই, তখন এই জায়গাটি আমার কাছে সবচেয়ে শান্তির জায়গা হয়ে গেছে। অনন্যা আপু কোথায়? অনলের কথার মাঝেই কথাটা বলে ওঠে ধারা। ধারার প্রশ্নে চুপ হয়ে যায় অনল। শব্দগুলো গলাতেই আটকে আছে। নীরবতা ভেঙে বলে, একটা গল্প শুনবে? একটু বোরিং, একটু কষ্টের, কিন্তু গল্পটা বলতে ইচ্ছে হচ্ছে।
পরন্ত বিকেলে সেই জায়গাটায় মুখোমুখি দাঁড়িয়ে আছে অনন্যা এবং অনল। হঠাৎ এখানে দেখা করতে বলার কারণটা কি সেটা ভেবে পাচ্ছে না অনল। অনন্যার চোখে আজ অন্যরকম প্রশ্ন ঘুরছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সে অনলের দিকে তাকিয়ে আছে। অনল কিছু জিজ্ঞেস করার আগেই অনন্যা কড়া কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয়।